কখনো কি শুনেছো বা এমন কোনো মুভি দেখেছো যে বউ তার স্বামীকে পুলিশের হাত থেকে বাঁচাতে অন্য একটা ছেলেকে বিয়ে করে, অথচ সেই বউ কিন্তু একসময় তার স্বামীর চাচাতো ভাইয়ের সাথে অবৈধ মেলামেশায় জড়িয়ে পড়েছিল। মানুষ কেমন হলে সেই বউয়ের জন্যই আবার তারা নিজের হাত নিজে কেটে ফেলে, যাতে করে পুলিশ তাকে মৃত ভেবে তাদের পিছন ছেড়ে দেয়। জানে সবকিছুই তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, কি করব বলো? গল্পটাই তো এমন, শুধু থ্রিলার আর থ্রিলার। কথা বলছিলাম 2024 সালের লেটেস্ট মুভি ফিরাই হাসিন দিলরুবাকে নিয়ে। পুরো পৃথিবীতে যাই ঘটুক না কেন, যদি ভালোবাসার মানুষ ঠিক থাকে তাহলে কোনো না কোনো একদিন সকল বাধা পেরিয়ে তাকে আপন করেই পাবে। আর এই মুভি তার জ্বলন্ত উদাহরণ। মুভির শুরুতেই এই মুভির নায়িকা রানীকে দেখতে পাই, যে কিনা কারো ভয়ে প্রাণপণে ছুটছে আর পুলিশ স্টেশনে এসে হাঁপাতে হাঁপাতে বলছে, আমাকে বাঁচাও, আমার স্বামী আমাকে মেরে ফেলবে। তারপর আমাদেরকে 2 মাস আগের গল্পে নিয়ে যাওয়া হয়। রানী একটা বিউটি পার্লারের দোকান চালায়। রানী যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির মালিকের ডায়াবেটিক ছিল, তাই অভিমন্যু নামের এক ডাক্তার ইনসুলিন দেওয়ার জন্য রানীর বাড়িতে আসতো। বেচারা অভিমন্যু দেখতে স্মার্ট হলেও ভিতর থেকে একদম ভোলাভালা বলদা টাইপের, কারণ অভিমন্যু অনেকদিন হলো রানীকে পছন্দ করে, তবে তার রানীকে মুখ ফুটে বলতে পারতো না। হঠাৎ একদিন অভিমন্যু সাহস করে রানীর কাছে যায় আর তার সাথে সিনেমা দেখতে যাওয়ার জন্য বলে। রানীও তখন অভিমন্যুর কথায় রাজি হয়, আর তখনই আবির্ভাব হয় এই গল্পের হিরো ঋষুর। তবে মজার বিষয় হলো ঋষু হলো রানীর স্বামী, কিন্তু রানী সবার সামনে নিজেকে বিধবা বলে পরিচয় দিত। দুজন স্বামী স্ত্রী হলেও তাদের একসাথে থাকা সম্ভব নয়। অনেকদিন আগে রানী ভুলবশত ঋষুর এক দূর সম্পর্কের ভাই নীলের সাথে অবৈধ মেলামেশায় জড়িয়ে পড়েছিল। নীল তখন রানীর কিছু প্রাইভেট ছবি দিয়ে ঋষুকে ব্ল্যাকমেল করত, যার ফলে একদিন দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে রানী নীলের মাথায় বাড়ি মারে আর নীল সেখানেই মারা যায়। ঋষু তখন তার হাত কেটে নীলের লাশের সাথে জ্বালিয়ে দেয়, যাতে পুলিশ বুঝতে পারে নীলের খুন রানী নয় ঋষু করেছে, আর নীলের সাথে ঋষুও আগুনে পুড়ে মারা গেছে। এরপর ঋষু আর রানী পালিয়ে আগ্রায় চলে আসে। যখন তাদের কথা বলার প্রয়োজন হয় তখন তারা রাস্তায়, বাজারে বা কোনো এক ফাঁকা জায়গায় পাশাপাশি থেকে ফোনের মাধ্যমে কথা বলতো, যাতে কেউ বুঝতে না পারে যে দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে। তবে তাদের এই লুকাচুপি আর বেশি দিন খেলতে হবে না, কারণ ঋষু এক এজেন্টের কাছে পাসপোর্ট বানাতে দিয়েছে। 1 মাসের মধ্যে তারা দুজন থাইল্যান্ডে চলে যাবে। যা শুনে রানী অনেক খুশি হয় আর বলে, ততদিন পর্যন্ত প্রতিবেশী থেকে নিজেকে সামলে রেখো। ঋষু তখন বলে, তোমারও তো আছে কম্পাউন্ডার ডাক্তার। রানী তখন বলে, ও আমার দেহকে নয়, আমাকে ভালোবাসে। ঋষু যে বাড়িতে ভাড়া থাকতো ওই বাড়ির মালিক পুনাম ঋষুকে অনেক পছন্দ করত। ঋষুর সাথে শারীরিক সম্পর্কে জড়াতে চাইতো, কিন্তু ঋষু, সে তো তার ভালোবাসার মানুষের জন্য নিজের হাতটাই কেটে ফেলেছে, তাকে দিয়ে এসব হয়তো সম্ভব না। এদিকে অভিমন্যু রানীর সাথে সিনেমা দেখার জন্য সন্ধ্যার শোর সব টিকিট কেটে নেয়, কিন্তু সময়ের মতো সময় যায়, রানীর কোনো দেখা নেই। রানী তো তার ভালোবাসার মানুষের সাথে ব্যস্ত। রানীর হয়তো অভিমন্যুর কথা খেয়ালই নেই। অনেক রাত হলে অভিমন্যু কিছু টমেটো নিয়ে রানীর বাড়িতে আসে। বাড়ির মালিক জানতে চাইলে অভিমন্যু বলে, রয়্যাল সিনেমার সামনে সস্তায় বিক্রি করছিল, তাই নিয়ে আসলাম। সিনেমার কথা শুনে রানীর মনে পড়ে যে আজকে দুজনের সিনেমা দেখার কথা ছিল। রানী তখন অভিমন্যুকে সরি বলে। অভিমন্যু তখন বলে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা আবার অন্য কোনোদিন সিনেমা দেখতে যাব। পরদিন রাতে ঋষু আর রানী বাজারে দাঁড়িয়ে কথা বলছিল, তখন এক চোর রানীর কাঁধে থাকা ব্যাগ নিয়ে দৌড় দেয়। আর ঋষু তখন ওই চোরের পিছনে দৌড় মারে, তবে সেখানে পুলিশের গাড়ি দেখে ঋষু পালিয়ে যায়। পুলিশ দেখে রানী ও রাম রাম বলতে বলতে বাড়িতে যায়। একটু পরেই আবার রানীর বাড়িতে পুলিশ আসে আর রানীর ব্যাগ ফিরিয়ে দিয়ে বলে, আমাদের আবারও দেখা হয়ে গেল। স্বয়ং সৃষ্টিকর্তাও মনে হয় নীলের হত্যার বিচার চায়। পরদিন রানী আবারও ঋষুর সাথে দেখা করে আর বলে, পুলিশ আমাদের ব্যাপারে জেনে গেছে। ঋষু তখন রানীকে বলে, তুমি ভয় পেও না, পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না, কারণ পুলিশের কাছে কোনো প্রমাণ নেই। দুজন বসে সিনেমা দেখছিল, কিন্তু হঠাৎ ঋষু গায়েব। রানী পেছনে তাকিয়ে দেখে পুলিশও বসে সিনেমা দেখছে, তাই পুলিশকে দেখে ঋষু পালিয়ে গিয়েছিল। এরপর ঋষুর আর দুদিন কোনো খোঁজ খবর নেই। রানী ঋষুকে ফোনেও পাচ্ছে না। একদিন রাতে ঋষু রানীকে ফোন দিয়ে বলে, 2-1 দিনের মধ্যে তোমাকে পুলিশ থানায় ডাকবে, ভয় পেও না, পুলিশ যা প্রশ্ন করবে তার সোজাসাপটা উত্তর দেবে। পরদিন সকালেই রানীকে ফোন করে থানায় ডাকা হয়। আর এখানে আমরা মন্টু চাচাকে দেখি। মন্টু হলো নীলের চাচা, আর সেই সম্পর্কে ঋষুরও চাচা। মন্টু তার ভাইকে অর্থাৎ নীলের বাবাকে কথা দিয়েছে যে নীলের খুনিকে সে যে করেই হোক কাঠগড়ায় দাঁড় করাবেই। তাই মন্টু চাচা রানীকে বলে, ঋষুকে আমি ছোট থেকে বড় হতে দেখেছি, ও তো এমন ছিল না, তুমি ওকে কি ভালোবাসা দিয়েছো যে ও তোমার জন্য নিজের জীবনটাকে এভাবে বরবাদ করে দিল। আমি জানি ও তোমার কাছে আছে, ও যদি নিজের ভালো চায় তো পুলিশের কাছে সারেন্ডার করতে বলো। পরদিন রাতে ঋষু লুকিয়ে লুকিয়ে রানীর বাড়িতে আসে আর বলে, মন্টু চাচা এই কেসের দায়িত্ব নিয়েছে, আর আমি মন্টু চাচাকে খুব ভালোভাবে চিনি,
আমরা যদি পাতালেও থাকি তো মন্টু চাচা আমাদের ঠিক খুঁজে বের করবে। আর এখন তারা থাইল্যান্ডেও যেতে পারবে না, কারণ জাল পেপারস দিয়ে রিশুকে বিদেশ পাঠিয়ে দিতে চাওয়ায় পুলিশ সেই এজেন্টকেও ধরে নিয়ে গেছে। এমনকি রিশুকে খুঁজতে পুলিশ পুনামের বাড়িতেও গিয়েছিল। তাই রিশু পুলিশের কাছে সারেন্ডার করতে চায়। রানী তখন একটু ভেবে একটা আইডিয়া বের করে। যেহেতু রিশু মারা যাওয়ার পরেও এতদিন হলো এখনো রানী আবারও বিয়ে করছে না, তাই পুলিশের ধারণা রিশু এখনো বেঁচে আছে আর রানীর আশেপাশেই আছে। তাই রানী রিশুকে বলে যে অভিমন্যু যেহেতু আমাকে পছন্দ করে তাই আমি ওকে বিয়ে করব। তাহলে পুলিশ বুঝে যাবে রিশু সত্যি সত্যি মারা গেছে। কিন্তু এই কাজ করতে রিশু রাজি হয় না। এদিকে অভিমন্যু সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছে, কারণ আজকে ও দুজনের সিনেমা দেখার কথা ছিল। রানী সেখানে যায় আর অভিমন্যুকে বিয়ের প্রপোজাল দেয়। অভিমন্যু তখন বলে প্রেম হলো না, তার আগেই বিয়ে। রানী তখন বলে তুমি তো জানো আমার স্বামী মারা গেছে, তবে আমি তাকে এখনো অনেক ভালোবাসি। জীবনে আর দ্বিতীয় কাউকে ভালোবাসতে পারবো কিনা জানি না। যদি আমাকে বিয়ে করতে চাও তো ভেবে আমাকে জানিও। এমনও তো হতে পারে তোমাকে আমি বিয়ের পর ভালোবাসতে শুরু করলাম। এ কথা শুনে অভিমন্যু তখনই রানীকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু রিশু এখন রানীকে বিয়ে করতে মানা করে। রানী তখন বলে তোমাকে বাঁচানোর জন্য এছাড়া আর কোনো উপায় দেখছি না। ধুমধাম করে রানীর অভিমন্যুর সাথে বিয়ে হয়ে যায়। রিশু তার বউকে এভাবে নিজের চোখের সামনে অন্য কারো হতে দেখে। রানী অভিমন্যুর বাড়িতে ভালোই ছিল, তবে রানীর শুধু রিশুর কথা মনে পড়ছিল। রানী রিশুর কথা অভিমন্যুকে সবসময় বলতো। একদিন রাতে মদ খেয়ে মাতাল অবস্থায় রানী অভিমন্যুকে সব সত্যি কথা বলে দেয়, যার ফলে পরদিন সকালবেলা অভিমন্যু রানীকে নিয়ে রিশুর সাথে দেখা করে। অভিমন্যু রিশুকে বলে আপনি রানীকে নিয়ে আগ্রা থেকে দূরে কোথাও চলে যান, আমি সব ব্যবস্থা করে দেব। রিশু তখন বলে আপনি এগুলো কি জন্য করছেন? অভিমন্যু তখন বলে আমার ভালোবাসার মানুষ আমার কাছে না হলেও কারো না কারো কাছে তো খুশি থাকবে। অভিমন্যু রিশুকে তাদের ক্লিনিকের একটা পরিত্যক্ত রুমে থাকতে দেয়, কারণ পুনাম রিশুকে অনেক জ্বালাচ্ছিল আর ব্ল্যাকমেইলও করছিল। যদি রিশু পুনামের কথা না শুনে তাহলে পুলিশকে সব বলে দেবে। রিশুকে রুমে রেখে অভিমন্যু বাসায় যায় খাবার আনতে। এদিকে রিশুকে ফলো করতে করতে পুনাম এখানেও চলে আসে। রিশু তখন কোনো উপায় না পেয়ে পুনামকে কিস করে আর পুনাম তখন খুশি হয়ে চলে যায়। একটু পর খাবার নিয়ে অভিমন্যু আসে। ভেতরে আসতেই অভিমন্যু বুঝতে পারে যে কেউ সেখানে আসছিল। রিশু তখন পুনামের কথা অভিমন্যুকে সব বলে দেয়। অভিমন্যু তখন বলে কি কপাল আপনার, পুনামও আপনাকে ভালোবাসে, রানীও আপনাকে ভালোবাসে। তবে অভিমন্যু ফ্লোরে থাকা মাটি হাতে নিয়ে বলে এখানে পুনাম ছাড়াও আরো একজন আসছিল। আসলে পুনাম চলে যাওয়ার পর লাল্লান নামের এক সাপুরে আসছিল, যার কাছে থেকে একটা সাপ নিয়ে অভিমন্যু তার চাচা চাচি আর তাদের সন্তানকে মেরে ফেলে, যাতে পুরো সম্পত্তি অভিমন্যু একাই ভোগ করতে পারে। অভিমন্যু ভেবেছিল লাল্লান হয়তো রিশুকে সব বলে দিয়েছে, তাই অভিমন্যু রিশুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বাইরে তালা লাগিয়ে চলে যায়। তারপর অভিমন্যু রানীকে নিয়ে ঘুরতে বের হয়। অভিমন্যু রানীকে বলে আমার চাচা আমার বাবা মাকে খুন করেছিল, তাই আমিও আমার চাচা আর তার পরিবারকে মেরে ফেলি। ধোঁকা আমি সহ্য করতে পারি না, কিন্তু আপনি আমাকেই ধোঁকা দিলেন, অথচ আমি আপনাকে মন থেকে ভালোবেসেছিলাম। এসব কথা শুনে রানী একটু ভয় পেয়ে যায়। রাতের বেলা দুজন বাসায় ফিরে অভিমন্যু রানীকে বলে আপনি যেদিন আমার ক্লিনিকে আসছিলেন সেদিনে আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। আপনার চোখ, আপনার ঠোঁট সবকিছু আমাকে টানছিল। এসব কথা বলতে বলতে অভিমন্যু রানীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রানী তখন উঠে বাড়ি থেকে বের হয়ে দৌড়াতে থাকে আর থানায় এসে বলে আমাকে বাঁচান, আমার স্বামী আমাকে মেরে ফেলবে। যা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম, অর্থাৎ মুভির গল্প বর্তমানে চলে আসলো। রানী মন্টু চাচাকে বলে অভিমন্যু খুব খারাপ, ও ওর পুরো পরিবারকে খুন করেছে, ও রিশুকেও মেরে ফেলবে। রানী পুলিশের কাছে স্বীকার যায় যে রিশু বেঁচে আছে, তবে অভিমন্যু রিশুকে আটকে রেখেছে। পুলিশ তখন রিশু আর অভিমন্যুকে ধরতে বের হয়, তবে অভিমন্যু তার বাড়িতে ছিল না আর রিশুও ক্লিনিকে ছিল না। তখন পুলিশের কাছে একটা কল আসে। পুলিশ তখন রেলওয়ে ব্রিজের নিচে যায় আর এখানে আমরা দেখি পুনাম আর অভিমন্যুকে কেউ আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। পুলিশ তখন এই খুনের জন্য রানীকে সন্দেহ করে, তাই রানীকে থানায় নিয়ে মারতে শুরু করে আর এই মারপিটের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, যাতে করে রিশু তা দেখে আর পুলিশের কাছে সারেন্ডার করে। ওই কান টানলে মাথা আসে প্রবাদ বাক্যের মতোই। যাই হোক, রিশু ওই মারপিটের ভিডিও দেখে আর পুলিশের কাছে সারেন্ডার হতে রাজি হয়। তবে রিশু একটা শর্ত দেয় যে আজ থেকে 3 দিন পর রানীকে রেলওয়ে ব্রিজের উপরে পাঠাতে হবে। যদি রানী সুস্থ থাকে তো রিশু সারেন্ডার করবে, আর হ্যাঁ, পুলিশকে অবশ্যই ব্রিজের নিচে থাকতে হবে। পুলিশ তাদের সব প্ল্যান রেডি করে 3 দিন পর রানীকে নিয়ে ব্রিজের নিচে যায়। রিশু আসলে রানীকেও ব্রিজের উপরে পাঠিয়ে দেওয়া হয়, তবে ততক্ষণে পুলিশ ব্রিজের দুপাশে ঘেরাও করে ফেলেছে। তবে এক পুলিশ সব প্ল্যান নষ্ট করে একাই রিশুর দিকে এগিয়ে যায়, কিন্তু এ তো পুলিশ নয়, এ তো দেখি অভিমন্যু। তাহলে কি অভিমন্যু মারা যায়নি? একটু পরে তা আমরা জানতে পারবো। অভিমন্যু রানীকে বলে আমি ধোঁকা সহ্য করতে পারি না, আর তুমি আমাকেই ধোঁকা দিলে। সেই একই ডায়লগ বারবার। রিশু তখন অভিমন্যুর হাতে থাকা বন্দুক ফেলে দেয় আর অভিমন্যুকে মারতে থাকে। রানী তখন বন্দুক তুলে নেয় আর অভিমন্যুর দিকে গুলি ছোড়ে, কিন্তু বন্দুকের ধাক্কা কন্ট্রোল করতে না পারায় রানী ব্রিজ থেকে পড়তেই যাচ্ছিল, তবে এক হাত দিয়ে ব্রিজ ধরে ফেলে। দুজনে তখন রানীকে বাঁচাতে যায়, তবে দুজনের হাতাহাতি তখনও চলছিল, যার ফলে 3 জনেই পানিতে পড়ে যায়। আর এই যমুনার পানিতে ছিল বড় বড় কুমির। একবার এখানে পড়লে
মৃত্যু নিশ্চিত। তাহলে কি তিনজনেই মারা গেছে? পুলিশ ক্লিনিকের সামনের সিসি ক্যামেরার ফুটেজ থেকে জানতে পারে ডাবল মার্ডারের দিন লাললান অভিমন্যুর কাছে আসছিল টাকার জন্য, কারণ লাললানের কাছ থেকে সাপ নিয়ে অভিমন্যু তার পুরো পরিবারকে শেষ করেছিল। লাললানকে টাকা দেওয়ার পরেও লাললান অভিমন্যুর কাছে আসতো আর টাকা না দিলে পুলিশের ভয় দেখাতো। আর ওই দিন রিশুর কাছে পুনামও আসছিল, আর পুনাম তো সব সত্যি জানতো, তাই দুজনকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। পুলিশ অভিমন্যুর বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরা থেকে এটাও জানতে পারে রানী যেদিন দৌড়াতে দৌড়াতে থানায় আসছিল সেদিন অভিমন্যুর বাসায় তিনজনেই ছিল। তার মানে তিনজনের মধ্যে কোনো প্ল্যান হয়েছিল। তার মানে কি তিনজন ইচ্ছে করেই মৃত্যু নিশ্চিত জন্য ব্রিজ থেকে পানিতে পড়েছিল? বড় অফিসার তখন মন্টু চাচাকে বলে যতই পার্সোনাল হোক না কেন তুমি এই কেস বন্ধ করে দাও, মিডিয়া অনেক চাপ দিচ্ছে, সবাই ভাবুক যে ওরা মারা গিয়েছে। এরপর আমাদেরকে 6 মাস পরের দৃশ্য দেখানো হয়, আর এখানে আমরা অভিমন্যু আর রানীকে দেখতে পাই। তার মানে দুজন বেঁচে আছে, তাহলে ঋষু কোথায়? এর উত্তরও আমরা জানতে পারবো। পুলিশ অফিসার মন্টুর কাছে একটা পার্সেল আসে, আর যেখানে দীনেশ পণ্ডিতের একটা বই ছিল। বইয়ের কভার পেজে বড় বড় কুমিরের ছবি ছিল, তাই মন্টু চাচা কৌতূহলবশত পড়তে বসে। বই পড়ে মন্টু জানতে পারে ব্রিজ থেকে লাফ দেওয়ার 3 দিন আগে তারা ব্রিজের নিচে যায় আর কুমিরদের খাবার খাওয়ায়। খাবারের লোভ দেখিয়ে দুজন কুমিরদেরকে ব্রিজ থেকে অনেক দূরে নিয়ে যায়, কারণ তারা জানতো আরো বেশি বেশি খাবারের লোভে কুমির আরো দূরে যাবে। এভাবে তারা 3 রাত কুমিরদের খাবারের লোভ দেখিয়ে ব্রিজ থেকে 12 কিলোমিটার দূরে নিয়ে যায়। বইয়ের মধ্যে একটা চিঠিও ছিল, আর সেখানে লেখা ছিল কাহিনী যদি ভালো লাগে তাহলে হিমাচল প্রদেশের তোতামনা লাভার্স পয়েন্টে আসতে। পরদিন আমরা লাভার্স পয়েন্টের দৃশ্য দেখতে পাই, আর এখানে আমরা জানতে পারি তিনজন প্ল্যান করেই ব্রিজ থেকে লাফ দিয়েছিল। আর ওই দিন অভিমন্যু রানীকে ধাক্কা মারেনি, হঠাৎ ঋষু আসায় রানী হোঁচট খেয়ে পড়ে যায়। রানীর জ্ঞান ফেলে অভিমন্যু দীনেশ পণ্ডিতের একটা বই দেখিয়ে বলে যদি আমরা বেঁচে থাকতে চাই তাহলে দুনিয়ার সবার সামনে আমাদেরকে মরতে হবে। অর্থাৎ সেই বইয়ের গল্পের মতোই তারাও কুমির ভরা পানিতে ঝাঁপ দিবে আর দুনিয়ার সামনে নিজেদেরকে মৃত বানাবে। তাদের সমস্ত প্ল্যান এই বই থেকেই নেওয়া হয়েছিল, কিন্তু রানী প্রথমে রাজি হয় না। ঋষু তখন বলে এছাড়া আর কোনো উপায় নাই, আমরা যেখানে থাকি না কেন মন্টু চাচা আমাদের খুঁজে বের করে মেরে ফেলবে। রানী তখন বলে তাই বলে কি আমরা কুমিরের পিঠে যাব মরতে? তবে দুজন মিলে রানীকে বোঝায় আর প্ল্যান মাফিক তারা ব্রিজ থেকে লাফ দেয়। আর তারা ঝগড়া করেছিল যাতে পুলিশ বুঝতে না পারে। তিনজনই পানির নিচে দিয়ে সাঁতরে পালাতে চেষ্টা করে, তবে একটু পর রানী লক্ষ্য করে ঋষু সাঁতরাতে পারছে না। অভিমন্যু তখন ঋষুর কাছে যায় আর দেখে পাশে একটা বড় কুমির ছিল, তাই অভিমন্যু ঋষুকে রেখে চলে আসে আর রানীকে নিয়ে কিনারায় চলে আসে। অভিমন্যু ঋষুর হাত থেকে তার প্লাস্টিকের হাত খুলে ফেলে দেয়, যার ফলে ঋষু আর বাঁচতে পারেনি। তাই রানী অভিমন্যুকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার জন্য মন্টু চাচাকে ডেকে পাঠিয়েছে। অভিমন্যু তখন রানীকে বলে আপনিও তো ঋষুকে পাওয়ার জন্য নীলকে খুন করেছিলেন, তেমনি আমিও আপনাকে পাওয়ার জন্য ঋষুকে মেরেছি। আপনার করা খুন ভালোবাসা আর আমারটা খুন। রানী তখন বলে তুমি কখনো আমাকে ভালোই বাসনি, অনেক বড় ভুল করেছিলাম তোমাকে বিশ্বাস করে। রানী অভিমন্যুকে বলে তোমার সাজা একটাই, আমি যেমন ঋষুকে পেলাম না তেমনি তুমিও আমাকে পাবে না। এ কথা বলে রানী লাভার্স পয়েন্ট থেকে ঝাঁপ দেয়। পুলিশ সাথে সাথে নিচে রেস্কিউ টিম পাঠায় আর অভিমন্যুকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিছুক্ষণ পর এক পুলিশ জানায় নিচে কোনো লাশ পাওয়া যায়নি, আর এই কথা শুনে অভিমন্যু হাসতে থাকে। এরপর আমাদেরকে আবারও ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, আর এখানে আমরা দেখি অভিমন্যু ঋষুর হাত খুলে দিয়ে চলে যায় ঠিকই, তবে ঋষু সাথে ওই প্লাস্টিকের হাতের কাছে যায় আর প্লাস্টিকের হাতটা কুমিরের মুখের মধ্যে দিয়ে ঋষু কুমিরের উপরে উঠে চাকু দিয়ে কুপিয়ে কুমিরকে হত্যা করে। রানীও ভেবেছিল ঋষু হয়তো মারা গেছে, তবে একদিন রানীর কাছে একটা চিঠি আসে, যা পড়ে রানী বুঝতে পারে ঋষু বেঁচে আছে আর এখনো মন্দিরে আছে। তাই সাথে সাথে রানী ঋষুর সাথে দেখা করে, তবে রানীর এবারে সুইসাইডও নাটক ছিল, কারণ নিচে ছিল অথই পানি। রানী লাফ দিয়ে সেই পানিতে পড়ে আর সাঁতরে তীরে চলে আসে, আর সেখানে তো ঋষু আগে থেকে রানীর জন্য অপেক্ষা করছিল। পানি থেকে লাভার্স পয়েন্ট অনেক উঁচু ছিল, মনে হয় না মানুষ সেখান থেকে লাফ দিয়ে বেঁচে ফিরতে পারে, তবে এটা তো সিনেমা তাই না, আর এখানে সবই সম্ভব। যাই হোক দুজন পাগল প্রেমিক তো এক হলো। এদিকে অভিমন্যু মন্টু চাচাকে বলতেছে আমি দুজনকে শিখিয়েছিলাম যে বাঁচতে হলে দুনিয়ার সামনে মরতে হবে, শালারা বাঁচার জন্য আমাকেই ব্যবহার করলো। মন্টু চাচা তখন বলে তুমি না, তোমার বাবা শিখিয়েছিল, ওই কাহিনী তো তোমার বাবাই লিখেছিল তাই না? আর এখানে আমরা বুঝতে পারি দীনেশ পণ্ডিত ছিল অভিমন্যুর বাবা, যার লেখা উপন্যাস পড়ে ঋষু, রানী আর অভিমন্যু তাদের নিজেদের জীবন বরবাদ করেছিল। তো পুরো মুভির গল্পটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের মতো বিদায় জানাচ্ছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো সিনেমার গল্পে।